ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে কথায় কথায় রাধারমণ দার আশ্রমে একজনের সম্পর্কে বললেন, লোকটা কেবল নিজের বাহাদুরি প্রকাশ করে, অত আত্ম অহংকার ভালো লাগে না। শেষে ঠাকুর, যারা অকারণ আত্মপ্রশংসা করে বুঝবে তাদের ভিতরে খাঁকতি আছে। নিজের কৃতকার্যকতার অভিজ্ঞতার কথা বলে যদি অন্য কাউকে আত্মপ্রত্যয়ের উদ্বুদ্ধ করা হয় এবং তার ভিতরে যদি কিছু আত্মপ্রশংসা অনিবার্যভাবে এসে পড়ে, সেটা কিন্তু দোষের নয়। দেখতে হবে উদ্দেশ্যটা কী। কাউকে হীন প্রমাণ করার জন্য যদি আত্মপ্রশংসা করা হয় তা কিন্তু ভালো নয়। যারা প্রকৃত বড় তারা অন্যকে বড় করে তুলতে চায়। তারা নিজের প্রশংসায় কৃপণ, কিন্তু অন্যের প্রশংসায় পঞ্চমুখ। নিজের সুখ্যাতি নিজে করার কোনো উপভোগ নেই। ওতে পরিবেশের ভিতর যেমন প্রতিক্রিয়া আছে, নিজের ভিতরেও তেমনি প্রতিক্রিয়া আছে। নিজের কাছেই নিজেকে ছোট মনে হয়। উপভোগ আছে অন্যকে সুখ্যাতি করা, অন্যকে সুখী করায়। কাউকে যদি উৎফুল্ল করে তোলা যায়, তার উৎফুল্ল তার নিজের মনে গভীরভাবে সঞ্চারিত হয়, এতে নিজেরই লাভ। তাই কেউ যদি তোমার কাছে হাম বড়াই ভাব প্রকাশ করে, তাতে উত্তেজিত বা অসহিষ্ণু না হয়ে তাকে আরও বড় করে তোলো এবং তার আন্তরিক এবং অকৃত্রিমভাবে দেশ বা শ্লেষের ভাব নয়। মানুষের প্রশংসা পাওয়ার ক্ষুধা থাকে, সেই ক্ষুধার যদি তৃপ্তি না হয় তাহলে অনেক সময় নিজেই নিজের প্রশংসা করতে শুরু করে। সেই সময়ে তুমি যদি তার ওই অতৃপ্ত ক্ষুধার পরিপূরণ করো সৎ ও সমীচীনভাবে, তাতে কোনো দোষ নেই। এতে সেও খুশি হবে, তুমিও খুশি হবে। এর ভিতর দিয়ে তার বিকৃতি কিছুটা উপশমও হতে পারে। তবে যাই করো না কেন, সবসময় নিজের আদর্শে অটুট নিষ্ঠ হয়ে থাকতে হয়। কোনো লোক যদি বোঝে তোমার ব্যক্তিত্বের কোনো দাঁড়া নাই, তুমি হীনভাবে তার তোষামোদ করছো, তাহলে সে কিন্তু তোমার প্রতি শ্রদ্ধান্বিত হবে না। আর শ্রদ্ধা যদি না জাগে, তুমি তাকে নিয়ন্ত্রণও করতে পারবে না। তপবন বোর্ডিংয়ের একটা ছাত্রকে দেখে শেষে ঠাকুর জিজ্ঞাসা করলেন, কিরে কি খবর? ছেলেটি বলল, ভালো। শেষে ঠাকুর, পড়াশোনা খুব ভালো করে করো, মাস্টার মহাশয়দের খুব শ্রদ্ধা করবে ও সেবা করবে। বোর্ডিংয়ের অন্য যেসব ছেলে আছে তাদের সুখ সুবিধার প্রতি লক্ষ্য রাখবে। বুঝে বুঝে মাথা কাটিয়ে অন্যের সেবা যত্ন ও আপ্যায়ন করার অভ্যাস যদি করো, দেখবে প্রত্যেকেই তোমার আপন হয়ে উঠবে। বাড়িতে যখন যাবে, তোমার চাল চলন আচার ব্যবহার দেখে তোমার মা বাবা এবং অন্য সবাই যেন সুখী হয়। এতে তপবনেরও নাম বেড়ে যাবে। আর বিশ্ববিদ্যালয় থেকে তোমার বৃত্তি দিক বা না দিক, তোমাদের এমন ফল করা লাগে যাতে অনেকেই বৃত্তি পাওয়ার যোগ্য হয়। অল্পতেই সন্তুষ্ট থাকা ভালো না, যতখানি করা যায় তা করা যায়। আর এর একটা প্রধান তুক হচ্ছে ক্লাসের থেকে সব বিষয়ে অনেকখানি এগিয়ে থাকা। এতখানি জ্ঞান থাকা চাই যাতে ক্লাসের যে কোনো ছেলেকেই তুমি যে কোনো বিষয়ে ভালো করে বুঝিয়ে দিতে পারো। ছেলেটি বলল, অনেক জিনিস নিজে বুঝতে পারি, কিন্তু কেউ বুঝতে চাইলে বোঝাতে পারি না। শেষে ঠাকুর, কোনো জিনিস যদি অন্যকে বোঝাতে না পারো, তাহলে বুঝতে হবে তোমার নিজের বুঝের ততখানি খাকতি আছে। তাই পড়া ও পড়ানো, বোঝা ও বোঝানো দুই লাগে। ওতে জানাটা পোক্ত হয় আর লেখার অভ্যাস করতে হয় খুব। যাই পড়ো, প্রত্যেক বিষয়ে পারপর্য ভালো করে বুঝতে হয়। কোনটার উপর কোনটা গেঁথে উঠেছে তার একটা সংযোগ সূত্র যদি নিজের কাছে ধরা না পড়ে, তাহলে স্মৃতিকে ভরাক্রান্ত করতে হয়, বোধ বাড়ে না। ছেলেটি জিজ্ঞাসা করলো, কেমন? সেজে ঠাকুর, ধরো তুমি জ্যামিতি পড়বে, তার প্রথমটার উপর দাঁড়িয়ে দ্বিতীয়টা, প্রথম ও দ্বিতীয়ের উপর দাঁড়িয়ে তৃতীয়টা, প্রথম দ্বিতীয় ও তৃতীয়টার উপর দাঁড়িয়ে চতুর্থটা। এখন এই যোগসূত্রটা তুমি যদি না বোঝো এবং প্রত্যেকে আলাদা আলাদা করে যদি তুমি মুখস্থ করে রাখো, তাহলে তোমার খাটুনি বাড়বে, কিন্তু জ্যামিতি সম্বন্ধে একটাও বোঝ হবে না, রস পাবে না বিষয়টাতে। প্রত্যেক বিষয় সম্বন্ধে অল্প বিস্তর এমনতর, আর বিভিন্ন বিষয়ে ভিতর মিল কোনখানি তাও ধরতে হয়। যেমন পড়া লাগে তেমনি ভাবা লাগে। লেখা পড়া ভাবা প্রয়োজন মতো হাতে কলমে করা ও বলা অর্থাৎ বোঝানো, এগুলি যদি একযোগে চালানো যায়, অর্থাৎ বোধদীপ্তি সংগতিশীল করে চালানো যায়, তাহলে জিনিসগুলো হজম হয় ভালো করে। বোর্ডিংয়ের এমনটাও একটা আবহাওয়া তৈরি করা লাগে যাতে পড়াশুনোটা খেলাধুলোর মতো আনন্দকর হয়ে ওঠে। প্রত্যেকে তার অজান্তে অনেক কিছু শিখে যায়। প্রমোদদা বললেন, আগামী উৎসবে কর্মসূচি ছাপানো হয়ে গেছে। শেষে ঠাকুর তাড়াতাড়ি সব জায়গায় পাঠাবার ব্যবস্থা করেন, আর উৎসব করলেই পাবনা শহর ও আশপাশ গ্রামের লোকদের ভালো করে নিমন্ত্রণ করবেন।
শ্রী ঠাকুর প্রমোদদাকে জিজ্ঞাসা করলেন, আশু কেমন সুন্দর কবিতা লেখে, আপনি লিখেছেন? প্রমোদদা, আমি দেখিনি, তবে লোকের কাছে শুনেছি যে আশু ভালো কবিতা লেখে। শ্রী ঠাকুর বললেন, এই আশু, তুই ফাঁক মতো একসময় প্রমোদদাকে তোর কবিতা পড়ে শোনাস না কেন? সমজদার লোকেদের শোনাতে হয়। আশু ভট্টাচার্য, শোনাবো। এরপর শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কটা বাজে? একজন বললে, 8টা বেজে গেছে। এরপর একবার তামাক খেয়ে শ্রী ঠাকুর উঠে পড়লেন। রাত্রে শ্রী ঠাকুর পায়খানা থেকে বেরিয়ে এসে হঠাৎ বললেন, মানুষ এখানে আসে আমায় ভালোবাসতে, কিন্তু পরে আমার ভালোবাসাটা পাওয়ার তাদের মুখ্য হয়ে ওঠে। রেণুমা জিজ্ঞাসা করলেন, কেন? শ্রী ঠাকুর, তার মানে আমার খুশিটা তাদের লক্ষ্য নয়, লক্ষ্য নিজেদের খুশি। আর একজনের খুশিকে প্রাধান্য দিয়ে চলতে অনেকখানি ক্ষমতা লাগে। নিষ্কাম কর্ম বলতে আমি বুঝি নিজেদের কামনাকে প্রশ্রয় না দিয়ে ইষ্টের কামনাকে প্রাধান্য দিয়ে চলা। তিনি যাতে খুশি হন তাই করে চলা, তা যতই কঠিন হোক। মানুষ অনেকখানি আবিল্য মুক্ত না হলে পারে না। অনেক যুক্তির অবতারণা করে নিজের খুশি ও তৃপ্তিকে অনুসরণ করে চলতে চায়। ইষ্টের তৃপ্তির দিকে চেয়ে যে নিজের ভালো মন্দ পরিকল্পনা বা খেয়াল বিসর্জন দিতে না পারে, তার কিন্তু প্রকৃত উন্নতি হয় না। একজনকে সারা দুনিয়ায় যদি বাহবা দেয়, অথচ সে যদি ইষ্টের সন্তোষ বিধান করতে না পারে, তাহলে কিন্তু তার জীবন ব্যর্থ। জীবনের সার্থকতা ভালোবাসায়, প্রেমে। চৈতন্য চরিতামৃতে আছে, আত্রেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।